নাও স্টুডেন্ট লাস্ট ক্লাস যারা হচ্ছে অলরেডি কমপ্লিট করেছো, মানে লাস্ট ক্লাস আমাদের হয়েছিল পুংলিঙ্গধরের উৎপত্তি বা হচ্ছে মেল গ্যামেটোফাইট ফর্মেশন। ওকে, তো আজকের ক্লাস হচ্ছে তাদের জন্য, কারণ আজকের ক্লাস আমরা দেখবো হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট ফর্মেশন বা ফর্মেশন অফ ফিমেল গ্যামেটোফাইট। তো ফিমেল গ্যামেটোফাইট কিভাবে ফর্ম করে এবং তার গঠন কিভাবে হচ্ছে হয়, তার ফার্স্টে এবং লাস্টে কি কি স্টেজ আছে সেগুলো আমরা একটু লিঙ্ক করে দেবো। কারণ না হলে শুধুমাত্র যদি ফিমেল গ্যামেটোফাইট দেখা হয় তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারবো না যে একটা ফুলের মধ্যে কিভাবে হচ্ছে মেল গ্যামেটোফাইট ফর্ম হয় এবং একটা ফুলের মধ্যে কি করে ফিমেল গ্যামেটোফাইট ফর্ম হয়, এবং এটা একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারকানেক্টেড, কেন দরকার এবং নিষেধ কিভাবে ঘটে, A to Z সব কিছু কিন্তু আমরা আজকের ক্লাস হচ্ছে আরো খুঁটিনাটি জানবো। কারণ আগের ক্লাস অলরেডি যখন আমি মেল গ্যামেটোফাইট বলেছি তখনও কিন্তু অনেক খুঁটিনাটি তথ্য তোমাদের দিয়েছি, অনেক ফার্স্ট এবং লাস্ট যে হচ্ছে স্টেজগুলো থাকে সেগুলোর ব্যাপারেও বলেছি। তো আজকে আমরা যে টপিকের হেডিং দেবো সেটা লিখবো হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট ফর্মেশন বা স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি। ওকে, দেখো এখানে আমি বারবার বলেছি আগের ক্লাসে যেটা আমি করেছিলাম যে এখানে লিঙ্গধর আমাদের উৎপত্তি হচ্ছে, কিন্তু লিঙ্গধরের আগের একটা স্টেজ থাকে যেটাকে বলা হয় রেণুধর, মানে স্ত্রী রেণুধর। যেহেতু আমরা স্ত্রী লিঙ্গধরের কথা বলছি তার মানে এর আগের যে স্টেজ সেটাকে বলা হবে স্ত্রী রেণুধর। তো সেই স্ত্রী রেণুধরটা কেন ইম্পর্টেন্ট এবং সেটাকে আমাদের আগে জানতে হবে, তবেই কিন্তু আমরা এটা প্রপারলি বুঝতে পারবো। সেটা তোমাদের সিলেবাসে নেই যে স্ত্রী রেণুধরের উৎপত্তি, বাট ইম্পর্টেন্ট তোমাদের এই কারণে এটাকে বোঝার জন্য, এর ফার্স্টের স্টেজগুলো বোঝার জন্য। তো দেখো নর্মালি হচ্ছে আমাদের একটা ফুলের মধ্যে যে রেণু তৈরি হয়, মানে স্ত্রী রেণু যেটা তৈরি হয় সেটা মেইনলি হচ্ছে প্রথমে চারটে এরকম স্টেজ তৈরি হয়। ঠিক আছে, এরকম এটা আমরা বলতে পারি এইরকম হচ্ছে থলির মতো হচ্ছে গঠন সৃষ্টি করে। ঠিক আছে, এরকম হচ্ছে চারটে গঠন সৃষ্টি করে, চারটে এরকম হচ্ছে গঠন সৃষ্টি করে এবং প্রত্যেকের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে। যদিও প্রথমটা একটু আমাদের চ্যাপ্টা হয়ে গেছে, বাট একটু বোঝার জন্য চালিয়ে নাও। ওকে, তো এখানে দেখো এখানে আমাদের প্রথমটা একটু হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে, বাট এরকম হচ্ছে চারটে গঠন সৃষ্টি এবং প্রত্যেকের মধ্যেই নিউক্লিয়াস থাকে। কিন্তু এখানে কথা হচ্ছে এই যে প্রথম তিনটে আছে তারা হচ্ছে ডিজেনারেট হয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়, মারা যায়, কিন্তু এই শেষের যেটা এটা থেকে যায়। ওকে, শেষের এটা থেকে যায় এবং এটা একটা মোটামুটি এরকম কোষ মতো থেকে যায় এবং তার মধ্যে যে নিউক্লিয়াসটা আছে এটা এরকম হচ্ছে আকারে একটু বড় হয় এবং কোষটাও একটু বড় হয়। ঠিক আছে, এটা যেহেতু প্রপার কোনো গঠন তো থাকে না সেই জন্য একটু টেরাবাকাই রাখতে হবে, কারণ এর নির্দিষ্ট কোনো শেপ থাকে না, এটা এক এক রকম হতে পারে। এবারে এই যে তোমরা গঠনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে প্রথমে এই যে গঠনটা দেখলে এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের সিলেবাসে এর পরবর্তী গঠনগুলো আছে। কারণ এটা হচ্ছে স্ত্রী রেণুধরের উৎপত্তি, যেখানে চারটে রেণু ফর্ম হয়। একটা হচ্ছে স্ত্রী কোষের মধ্যে, বা আমরা বলতে পারি যে একটা হচ্ছে স্ত্রীলিঙ্গের মধ্যে হচ্ছে এরকম চারটে রেণু ফর্ম হয় যেগুলোকে স্ত্রী রেণু বলা হয়। ওকে, এবং এখান থেকে তিনটে মারা যায় গিয়ে একটা হচ্ছে থাকে এবং সেই একটাই এখানে আসে এবং এর পরবর্তী স্টেজে এখান থেকেই আমাদের গ্যামেট উৎপন্ন হয়, সেটাই আমরা এইবার দেখব। ওকে, তো নাও এটাকে তোমরা চাইলে ছোট করে পাশে রাখতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে একটু লিখে দিতে পারো, এখান থেকে চারটেকে অ্যারো করে, তিনটে এবং চারটে অ্যারো করে এখানে লিখে দিতে পারো স্ত্রী রেণু। এখানে লিখে রাখছো একটি স্ত্রী রেণু, বা এটাকেও লিখে রাখতে পারো স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণু। ওকে, সক্রিয় স্ত্রী রেণু। তো এই জিনিসটা এখানে হচ্ছে লিখে রাখছো, কারণ আলটিমেটলি এর উপর থেকেই আমাদের গ্যামেট তৈরি হবে বা স্ত্রী গ্যামেট তৈরি হবে। ওকে, নাও এবার আমরা চলে আসি অ্যাকচুয়ালি লিঙ্গধরের যে উৎপত্তি আছে তার প্রপার ডেফিনেশন, কিন্তু তার আগে আমরা ছবিতে পুরোটা দেখবো। ডেফিনেশন ভুল হবে, ডেফিনেশন নয়, এটা হচ্ছে আমরা ছবির মাধ্যমে পুরোটা আগে দেখবো যে কিভাবে এটা তৈরি হয়। তো দেখো একদম প্রথমে আমরা যে গঠনটা আঁকবো, যেটা অলরেডি আমরা এঁকেছিলাম সেরকমই একটা গঠন হচ্ছে এখানে আঁকতে হবে। ওকে, তো আমরা রাফ একটা গঠন হচ্ছে এঁকে নিচ্ছি যার মাঝে একটা এরকম নিউক্লিয়াস আছে, এটা আমাদের স্ত্রী রেণু। ওকে, প্রত্যেকটা নাম আমরা দেব। এখান থেকে আমাদের তৈরি হয় দুটো কোষ প্রথমে। ওকে, এখান থেকে আমাদের তৈরি হয় দুটো কোষ, মানে এটা একটা নিউক্লিয়াস থেকে মাইটোসিস প্রক্রিয়া প্রত্যেকটা বিভাজিত হয়। তো প্রথমে এখানে দুটো কোষ তৈরি হয়, হয়ে দুই প্রান্তের দিকে চলে যায়। ঠিক আছে, খেয়াল রাখবে, তো দুটো প্রান্তের দিকে চলে যায়। পরবর্তী যে দশা, সেখানে আমাদের এই কোষটা দুই প্রান্তের দিকে যাওয়ার পরে এখানে এই যে প্রান্তের দিকে একটা একটা করে কোষ গেল, তারা আবার নিজেদেরকে ডিভাইড করলে এখানে কটা হলো, দুটো হচ্ছে। খেয়াল রাখো, আবার এদিকেও হচ্ছে এই একটা থেকে দুটো হলো। এবার আমি তোমাকে বলি এই দুটো কোষ আবার নিজেদের মধ্যে মাইটোসিস করছে, তাহলে এখানে দুটো থেকে কি হবে, চারটে হবে। তাহলে একটা দুটো, এদিকেও আমি আরো দুটো করে দিই, একটা দুটো। ঠিক আছে, টোটাল কটা কোষ হয়ে গেলো, চারটে কোষ। এইবার এই চারটে কোষই আলটিমেটলি সবকিছু করে, এর পরবর্তী যে স্টেজগুলো সেগুলো করে। কি কি করে দেখো, এখানে এই যে চারটে কোষ তৈরি হয়ে গেল, এই চারটে কোষ পরবর্তীকালে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে কিভাবে, দেখো এইখান থেকে এইটাকেই আবার আমরা হচ্ছে আঁকি। আচ্ছা, এরপরে এক কাজ করি, আমরা এটাকে না থলির মতো দেখাই, তাহলে জিনিসটাও বুঝতে সুবিধা হবে। তো থলির মতো গঠন, এখানে এই যে চারটে কোষ আছে তার মধ্যে দুটো হচ্ছে মাঝের দিকে চলে আসে, কি
বললাম দুটো মাঝের দিকে চলে আসে। ওকে, দুটো মাঝের দিকে চলে আসে এবং এরা পরবর্তীকালে ফিউজ করবে না, মিশে যাবে, বাট দুটো মাঝের দিকে চলে আসে আর প্রান্তে তিনটে তিনটে করে থেকে যায়। তো এখানে ধরে নাও এরকম একটা, এরকম একটা এবং এই মাথার দিকে একটা, এরকম টোটাল তিনটে কোষ এইরকম হচ্ছে গঠন সৃষ্টি করে, মাঝখানে নিউক্লিয়াস এবং তারপরে কোষের চারপাশে একটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়। ওকে, এবং একইভাবে এই প্রান্ত সেম তিনটে কোষ পড়ে থাকে, তিনটে কোষ তারা নিজেদেরকে একটা, দুটো এবং তিনটে, আছে এটাকে আমি একটু সুন্দর করে রাখি, একটা, দুটো, তিনটে, এইভাবে আমাদের তিনটে গঠনের মধ্যে হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, এবার এই যে পুরো গঠনটা দেখছো এটা আর একটা স্টেজ আমরা আঁকবো এখান থেকে। হ্যাঁ, সেম ভাবে আমরা হচ্ছে ডিম্বাকৃতি হচ্ছে গঠনটা নেব। ওকে, এখান থেকে আমরা ডিম্বাকার একটা হচ্ছে গঠন নেব। এই যে ডিম্বাকার গঠনটা দেখলে এখানেও সেম এরকম দেখা যায়। তো এখানে একটা, দুটো, তিনটে, আর এখানে মাঝখানে এটা ফিউজ হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে গিয়ে একটাই মাত্র কোষ তৈরি করছে, যেটাকে একটু আমি আকারে বড় দেখাবো। ওকে, এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে এবং এই পারে যে তিনটে কোষ ছিল সেই তিনটে কোষ কিন্তু তাদের মতোই আছে। প্রত্যেকের নামগুলো এবার আমাদের দেখতে হবে। আচ্ছা, উপরের কোষগুলো আমরা নিউক্লিয়াসটাকে এখানে ড্র করে দিই। ওকে, এইরকম আলটিমেটলি কিন্তু লাস্টে গঠনটা এসে দাঁড়ায়। পুরো জিনিসটা একবার দেখি প্রথম থেকে। প্রথমে ছিল আমাদের স্ত্রী রেণু, তো আমরা এখানে লিখে দিই স্ত্রী রেণু, স্ত্রী রেণু। তাহলে প্রথমে কি আছে? স্ত্রী রেণু। স্ত্রী রেণু ডিভাইড হয়ে যাচ্ছে, যেটা আমরা বলেছি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। বারবার খেয়াল রাখবে, কারণ লেখার সময় আমরা এগুলোকে নোট ডাউন করবো, বাট এখানে খেয়াল রাখো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুই প্রান্তের দিকে চলে যায়। তো এখানে এই দুটোই কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে কিন্তু সেই নিউক্লিয়াস, মানে এখানে দুটোই কিন্তু নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস দুটো পরবর্তীকালে আবার বিভাজিত হয়ে যাচ্ছে দুই প্রান্তে গিয়ে, এরা মোট 4টে নিউক্লিয়াস গঠন করছে এবং এগুলোই পরবর্তীকালে মোট 8টা কোষ সৃষ্টি করে। ঠিক আছে, মোট হচ্ছে এখানে 8টা কোষ সৃষ্টি করে। আচ্ছা, এখানে আমরা যেহেতু এটা নিউক্লিয়াস, এটা কোষটা আমরা দেখিয়ে দিই, পরবর্তীকালে এটা ফিউজ হয়ে গিয়ে একটাই কোষ হচ্ছে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো, এখানে এর পরের যে 10টা আমরা দেখবো, এখানে এই জায়গাটা খেয়াল করো, কারণ মাঝখানে এটা আমাদের আর দেখার দরকার নেই, কারণ এই পুরো স্টেজটা আমরা লিখবো লেখার সময়। এখানে খেয়াল করো, এখানে এই যে গঠনটা হচ্ছে এর মধ্যে তিনটে এই যে প্রান্ত থাকছে, উপরের দিকে যে প্রান্তটা এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, মানে উপরের দিকে যে প্রান্তটা থাকে তাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র, আর নিচের দিকে যেটা থাকে তাকে বলা হয় ডিম্বক মূল। তো এখানে এই ডিম্বক রন্ধ্রের দিকে যে প্রান্তটা থাকে, এখানে এখানে দুটো যে কোষ থাকে সেই দুটো কোষের একটা নাম থাকে, মানে এই প্রান্তের দিকে। তো এখানে যেটা, আচ্ছা নামটা আগে আমরা লিখে নিই। এখানে উপরের দিকে যে দুটো কোষ তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এটা আর এটা, এই দুটোকে আমরা চিহ্নিত করছি। তো এখান থেকে এই দুটোকে বলা হয় সহকারী কোষ। কি বললাম? সহকারী, সহকারী কোষ। ওকে, সহকারী কোষ। এখান থেকে আমরা দেখাতে পারি যে এই দুটো, এটা আর এটা, এই দুটোকে বলা হয় সহকারী কোষ। তারপরে নিচে এই যে কোষটা দেখছো একটা একটা করে হচ্ছে নিচের দিকে রয়ে গেছে, এটাকে বলা হয় আমাদের ডিম্বাণু। ঠিক আছে, কারণ এটার পরবর্তী স্টেজই এটা, তো সেই কারণে আমরা একটাই ছবিতে এটা দেখাচ্ছি। তাহলে ডিম্বাণু, এটাকে বলা হচ্ছে কি? ডিম্বাণু। ওকে, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। তারপরে ডিম্বাণুর পরবর্তীকালে দেখো এখানে দুটো প্রান্ত থেকে দুটো কোষ আসে, এসে একটাই কোষ তৈরি করে, এটাকে আমরা বলি নির্মিত নিউক্লিয়াস। এটাকে বলা হয় নির্মিত নিউক্লিয়াস। এবং এই প্রান্তের দিকে দেখো তিনটে কোষ আছে, এই তিনটে কোষকে একসাথে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। ঠিক আছে, এখানে খেয়াল রাখবে তিনটে কোষের কথা বলা হচ্ছে একসাথে, তিনটে কোষ আছে, এটাকে বলা হয় প্রতিপাদ, প্রতিপাদ কোষ সমষ্টি, বা আমরা লিখো প্রতিপাদ কোষ। ঠিক আছে, তাহলে এই তিনটে কোষকে একত্রে আমরা বলছি কি? প্রতিপাদ কোষ। ওকে, তাহলে এই তিনটে কোষকে একত্রে আমরা কি বলছি? প্রতিপাদ কোষ। ওকে, তোমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে, ড্রয়িংটাকে এইভাবেই আঁকার চেষ্টা করো, যাতে আমরা দুটোকে একসাথে সিমিলার করে হচ্ছে বলতে পারি, এবং মাঝখানে এটা যেটা আসছে সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। আচ্ছা, নির্ণীত নিউক্লিয়াস তোমরা লেখার সময় এর পাশে একটা 2n বলে লিখে দেবে। 2n মানে আমরা জানি, আগেও পড়েছি যে 2n বলতে ডিপ্লয়েড বোঝায়। তারপরে এখানে প্রত্যেকটা কিন্তু হ্যাপ্লয়েড, কিন্তু একমাত্র 2n যেটা, মানে এটা যেহেতু দুটো n যুক্ত হয়ে গেছে সেই কারণে এটা 2n গঠন করে, এবং এই 2n গঠন করার জন্য এটা হয়ে যায় ডিপ্লয়েড। আর ডিম্বাণু এটা n গঠন করে। কেন এটা লিখতে বলছি, এটা পরবর্তীকালে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই গঠনটা আমাদের, বা এই স্ট্রাকচারের মধ্যে এই লেখাগুলো তোমাদেরকে ফার্স্টে লিখে নিতে হবে। তো এখানে দেখো পুরো গঠনটাকে আমি আরো একবার রিভাইজ করে দিই। একদম প্রথমে আছে আমাদের স্ত্রী রেণু। স্ত্রী রেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে প্রথমে দুটো নিউক্লিয়াস গঠন করে, সে দুটো প্রান্তে চলে গিয়ে মাইটোসিস প্রক্রিয়ায় দুবার বিভাজিত হয়ে মোট 4টে হচ্ছে নিউক্লিয়াস, মানে দুই প্রান্তে 4টে 4টে মোট 8টা নিউক্লিয়াস গঠন করে।
তার মধ্যে প্রত্যেক প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রের দিকে এগিয়ে আসে বা মাঝখানে অঞ্চলের দিকে এগিয়ে আসে, এসে তারা মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস গঠন করে। এবং এই প্রান্তে যে তিনটে তিনটে করে কোষ থাকে, তার মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে যে প্রান্ত থাকে তার মধ্যে দুটি কোষ সহকারী কোষ হিসেবে কাজ করে এবং একটি ডিম্বাণু হিসেবে কাজ করে। এবং ডিম্বক মূলের দিকে যে কোষগুলো থাকে তার তিনটেই প্রতিপাদ কোষ সমষ্টি বলা হয় বা প্রতিপাদ কোষ বলা হয়, কারণ এরা প্রত্যেকে হচ্ছে এক একটি ইন্ডিভিজুয়াল কোষ যারা প্রতিপাদ কোষ হিসেবে কাজ করে। ওকে, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তির মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ আলটিমেটলি কি স্ত্রীলিঙ্গ যেটা সেটা উৎপন্ন হয়েছে, কোনটা এখানে স্ত্রীলিঙ্গ যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি আজকে ভিডিও শেষে এটা বলে দেবো। ঠিক আছে, নাও এবার আমাদের চলে আসছে প্রসেস, মানে কি কি পদ্ধতি এরপরে আমাদের হতে চলেছে সেটা আমাদের এক এক করে নোট ডাউন করতে হবে। তো স্টুডেন্ট তোমরা আগে এটাকে যারা বুঝে গেছো পজ করে নোট ডাউন করো, যারা বোঝুনি তারা একবার রিপিট করে দেন হচ্ছে পুরো জিনিসটাকে আরেকবার দেখে নিতে পারো। ওকে, কারণ এরপরে আমরা যে ধাপগুলো বলবো তার জন্য আমাদের পুরো বোর্ডটা লাগবে, আমরা পুরোটাকে মুছে দিয়ে দেন শুরু করবো। তো সেই কারণে তোমরা অবশ্যই এটাকে পজ করে নোট ডাউন করে নাও। ওকে, তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের পুরো পয়েন্ট। তো আমাদের দেখো স্ত্রীলিঙ্গধরের উৎপত্তির যে আমরা প্রসেসটা দেখেছিলাম তার ধাপগুলো কি কি। প্রথমেই আসছে স্ত্রী রেণু হলো স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ, যেটা আমরা আগে ক্লাসে করেছিলাম। যেরকম যখন মানে পুং গ্যামেট তৈরি হয়েছিল, পুং গ্যামেটের ক্ষেত্রেও কিন্তু পুং রেণু ছিল পুং লিঙ্গধরের প্রথম কোষ। একইভাবে আমরা বলতে পারি স্ত্রী রেণু হলো স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ। ওকে, দেন আসছে দেখো চারটি রেণু মানে স্ত্রী রেণুর মধ্যে তিনটি বিলুপ্ত হয়ে যায়। একদম প্রথম আমরা যে স্টেজটা দেখেছিলাম মানে যে চারটে হচ্ছে আমাদের বলেছিলাম যে রেণু থাকে, আমাদের উপরের তিনটে বিলুপ্ত হয়ে যায় এবং শেষের যে একটা থাকে সেটা মানে একটি আয়তনের বৃদ্ধি পেতে থাকে। এবং পরবর্তীকালে সেই স্ত্রী রেণুটার মধ্যেই যে নিউক্লিয়াসটি থাকে সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে। ওকে, এটা আমরা দেখেছিলাম যে দুটো নিউক্লিয়াস দুটো প্রান্তের দিকে চলে যায় এবং পরবর্তীকালে নিউক্লিয়াস দুই প্রান্তে পৌঁছে দুইবার মাইটোসিস বিভাজন করে। কারণ দেখো প্রত্যেকটা দুই প্রান্তে যাওয়ার পরে এখানে খেয়াল করো প্রত্যেক প্রান্তে দুটো করে গেল, এবার এই প্রত্যেকটা দুবার করে বিভাজন করছে। প্রথমে একবার বিভাজন করলে এখানে দুটো হলো, এখানেও দুটো হলো। ঠিক আছে, আর এই দুটোই যখন আবার বিভাজন করবে তখন এটা থেকে আরো একটা হবে আর এখানে দ্বিতীয়টা থেকে আরো একটা, টোটাল চারটে। এদিকেও সেম প্রসেসে টোটাল চারটে কোষ হচ্ছে গঠন হবে। টোটাল মানে দুই প্রান্ত মিলিয়ে 8টা কোষ গঠন করবে, সেটাই মানে নিউক্লিয়াস গঠন করবে। তাহলে এখানে আমরা বলতে পারি পরবর্তীকালে নিউক্লিয়াস দুই প্রান্তে পৌঁছে দুইবার মাইটোসিস বিভাজন ঘটায়। বিভাজনের পর চারটি করে মোট 8টি নিউক্লিয়াস সৃষ্টি করে, এটাও আমরা দেখেছি। তারপরে দুই প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস মাঝে আসে, যা আমরা ছবিতে দেখেছিলাম সেম মাঝে আসে এবং এসে মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস গঠন করে। পাশে অবশ্যই 2N দেবে কারণ এটা দিয়ে বোঝায় এটা ডিপ্লয়েড। ওকে, তারপরে চলে আসো ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটে নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তার মধ্যে দুটি সহকারী কোষ ও একটি ডিম্বাণু গঠন করে। আচ্ছা, তোমরা এখানে ডিম্বাণুর পাশে একটু N দিয়ে দেবে কারণ এখানে ডিম্বাণু যেহেতু আমাদের হ্যাপ্লয়েড, তো সেই কারণে এখানে আমাদের ডিম্বাণুর পাশে এনটা লিখে দেবে। ওকে, তারপর চলে আসো লাস্ট পয়েন্ট ডিম্বক মূলের দিকে। ডিম্বক মূল যেটা আমরা দেখেছিলাম তার দিকে যে তিনটি নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা প্রতিপাদ কোষ সমষ্টি হিসেবে গঠন করে বা প্রতিপাদ কোষ সমষ্টি সৃষ্টি করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল স্ত্রীলিঙ্গধরের উৎপত্তির পুরো ব্যাখ্যা। তো এখানে কোয়েশ্চেন যেহেতু বড় কোয়েশ্চেন হিসেবে আসে এই কোয়েশ্চেনগুলো, তো সেই কারণে তোমাদেরকে ছবি দিতে হবে, তারপরে নিজের চিত্র হিসেবে লিখতে হবে, তারপরে পুরো এখানে হচ্ছে পয়েন্টগুলো যে স্টেজগুলো হয় সেগুলো তোমাদেরকে লিখতে হবে। ওকে, নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। তবে তোমাদের জন্য বলে রাখি যারা হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে দেখছো, দেখার পরে নোট অবশ্যই করে রাখো, কারণ নোটস করলেও কিন্তু লিখতে লিখতে তোমরা অনেক কিছু শিখে যাবে। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি তোমাদের বলবো, কারণ এই টপিকগুলো এতটাই হচ্ছে জটিল, একবারে অনেক সময় প্রবলেম ক্লিয়ার হয় না। তো যা ক্লাসে করানো হচ্ছে সেগুলোকে একবার হচ্ছে নিজেরা রিভাইজ করো, নিজেরা বইয়ের সাথে একবার ম্যাচ করে পড়ার চেষ্টা করো, তারপরে দরকার হলে আরো একবার ভিডিওটা দেখো। কারণ এই কনসেপ্টগুলো একটু যেহেতু জটিল, তো সেই কারণে আমি চেষ্টা করছি যতটা ইজি করা যায়, যতটা হচ্ছে ইজি ওয়েতে তোমাদের কাছে ছবির থ্রুতে বা আগের এবং পরের যে ঘটনা সেগুলোকে ডিসক্রাইব করে তোমাদের বলার। কিন্তু যদি তারপরেও মনে হয় যে না কোথাও একটা এখনো হচ্ছে খটকা আছে, কোথাও একটা মানে পয়েন্ট বাকি আছে বা কোথাও একটা মিস হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করেও জানাতে পারো বা বারবার পুরো প্রসেসটাকে রিভাইজ করতে পারো। ঠিক আছে, বই থেকে ভিডিও থেকে বারবার রিভাইজ করতে পারো, দেন দেখবে জিনিসটা ইজি হয়ে যাবে এবং এত সুন্দরভাবে ইজি হয়ে যাবে যে কখনো ভুলবেই না। ঠিক আছে, তো সেই কারণে একটু পরিশ্রম করতে হবে এই পয়েন্টগুলোর জন্য। ওকে, তো এখানে পুরো প্রসেসটা তোমরা যা লেখা হচ্ছে পজ করে পুরোটাকে নোট ডাউন করে নাও। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে নেক্সট টপিক নিয়ে, যেখানে আমরা পলিনেশন নিয়ে হচ্ছে ডিসকাস করবো। ওকে।